আসসালামু আলাইকুম মেয়েরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম মিস। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আপনি কেমন আলাইকুম। আছেন? হ্যাঁ, আমি আছি মোটামুটি। আমি আসলে বাসা চেঞ্জ করেছি, বুঝেছো? বাসা চেঞ্জ করে আমি অসুস্থ হয়ে গিয়েছি, ঠান্ডা লেগে গিয়েছে। বাসা চেঞ্জ করা তো জানোই, মানে যারা চেঞ্জ করেছো আর কি, জানো তো যে অনেক মানে ঝামেলার একটা কাজ। এই কারণে তোমাদের গত ক্লাসটা নিতে পারি নাই আর কি। বাসা চেঞ্জ করেছি তো ভাবলাম যে আজকে নিয়ে ফেলি, আজকে তোমাদের এমনিতে অফ আছে। আচ্ছা, তো হচ্ছে আমার গত দুইটা ক্লাস হচ্ছে তোমার ইউটিউবে আপলোড হয়নি। তুমি তো জানোই প্রথম ক্লাসটাতে হচ্ছে আমাদের সমস্যা হয়েছিল, মানে নেটওয়ার্কে প্রচন্ড সমস্যা ছিল। আমরা আসলে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কের সমস্যার কারণে আমার গত ক্লাস যেটা তোমরা দেখেছো যে ইউটিউবে আপলোড হয়নি। আজকে থেকে তোমরা পেয়ে যাবা, কারণ নেটওয়ার্ক স্লো ছিল। একটা তো মনে হয় তোমাদের খুব ঝামেলা হচ্ছিল, সাউন্ড ডাবল শোনা যাচ্ছিল, আর একটা তো এরকম ঝামেলা হয়েছে। তো আজকে থেকে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। তো আমরা হচ্ছে তোমাদের মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ যে সবাই ক্লাসে জয়েন করেছো। 13 জন আছো, আমি সহ 13 জন আর কি। আচ্ছা, তো অলরেডি যেহেতু 12টা 5 বাজে, আমরা সবাই জানি যে জুমে একটা নির্ধারিত সময় থাকে, তো আমরা ক্লাস শুরু করে দিই। দেন হচ্ছে যে যারা জয়েন করার তারা হচ্ছে করুন, কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো যে অন টাইমে, মানে 5-এর মধ্যেই সবাই যাতে, মানে 5 মিনিটের মধ্যে যাতে সবাই জয়েনিংটা হয়ে যায়। তো আমরা হচ্ছে কিন্তু গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম সেটা মানে হচ্ছে আমার মনে হয় 3 পৃষ্ঠার এই প্রথম প্যারাটা পর্যন্ত পড়েছিলাম। আমি কি ঠিক বলছি? যারা গত ক্লাসটা করেছো, আমরা সম্ভবত দুইটা ক্লাস হয়েছে এর আগে আমাদের। এই পর্যন্ত আমরা 3য় পৃষ্ঠার প্রথম প্যারাটা পড়েছি আমার ধারণা। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের পড়তে হবে। আচ্ছা, তো অনেকে আজকে নতুন, সবার জন্য আমি বলে দিচ্ছি যে আমরা আসলে কি পড়েছি। আমরা পড়েছি যে অর্থায়ন বা ফিনান্স কাকে বলে এবং পরিবারের প্রেক্ষাপটে ফিনান্সটা কিরকম হয়। ঠিক আছে, আমরা এরকম একটা কিছু পড়েছি। তো এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা বিদ্যালয়ে আহ প্রেক্ষাপটে তোমার ফিনান্সের ধরনটা কেমন হয়। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কি জানছি যে ফিনান্স বা অর্থায়নের ধরনটা বা এটা ধারণাটা জানছি, যেহেতু আমাদের প্রথম অধ্যায়। তো আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের অর্থায়নটা বা ফিনান্সটা আছে। সেটা হতে পারে তোমার ব্যক্তি জীবন, সেটা হতে পারে একটা স্কুল, সেটা হতে পারে একটা মসজিদ, মন্দির, একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান। তো এক একটা জায়গায় ফিনান্সটা কিভাবে আসে সেটাই আমরা আসলে এখন আহ, জানছি। প্রথম দিকের কথাগুলো, এগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তী বিষয়গুলো অনেক সহজ হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করে দিচ্ছি। যেটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে, এই প্যারাটা থেকে শুরু করছি। আমরা কি দেখব, একটা বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নটা কিরকম হয়। আচ্ছা, তো এখন দেখো বলেছে যে একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। নিচে দাগ হবে। বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান, আমাদের এমসিকিউ প্রশ্নে আসবে। ঠিক আছে, বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। আচ্ছা, মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, কিন্তু তাই বলে কি ফ্রি চলবে? না, সরকারি স্কুল ছাড়া কিন্তু অন্য স্কুল আসলে ফ্রি চলতে পারে না। কারণ সেখানেও তোমার হচ্ছে যে ক্লাস পরিচালনা বা স্কুল পরিচালনার জন্য কিন্তু ব্যয় করতে হয়। শিক্ষকদের বেতন আছে, ভাতা আছে, তোমার শিক্ষার্থীদের বেঞ্চ কিনতে হয়, ডাস্টার কিনতে হয়, কাগজ কিনতে হয় শিক্ষার্থীদের জন্য, পরীক্ষা চালানোর জন্য তোমার হচ্ছে প্রশ্ন তৈরি করতে হয়। আবার হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করতে হয়। মানে সব মিলিয়ে একটা সামাজিক প্রতিষ্ঠান হলেও যার উদ্দেশ্য মুনাফা অর্জন না, কিন্তু সেখানেও কিন্তু খরচ করতে হয়। এখন সরকারি, সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান হলে হয় কি, সম্পূর্ণ খরচটা সরকার করে, কিন্তু সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান না হলে কিন্তু সেই খরচটা করতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমাদের শিক্ষকদের বেতন দেওয়ার প্রয়োজন হয়। তো
এই জিনিসটি আমরা পড়বো যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তার আয় কি এবং তার ব্যয় কি, নাকি সেখানে বলেছে সেখানেও আয় ব্যয় ও তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে। তো সেখানেও আয় ব্যয় ও তহবিল ব্যবস্থাপনার একটা পরিকল্পনা থাকে। বছরের শুরুতেই কিন্তু সরি, যখন আমাদের আমাদের এই সময়টাতে স্কুল খোলা থাকলে কি হয় বলতো, আমাদের বিভিন্ন প্রতিযোগিতা হয় তাই না? আম, পিঠা উৎসব হয়, বিজ্ঞান মেলা হয়, তারপরে তোমার কালচারাল প্রোগ্রাম হয়, স্পোর্টস হয়, মানে একটা এই যে একটা অনুষ্ঠান হবে সেটার জন্য কিন্তু একটা আয় আমাদেরকে যে এই আয়টা আমরা কোথা থেকে পাবো, এগুলো আমরা কিভাবে ব্যয় করবো, কিভাবে এই টাকাগুলো আমার মানে এই টাকাগুলো আমি সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারবো। এই যে আমি বললাম যে এই যে আয় ব্যয় এবং টাকাগুলোর ব্যবস্থাপনা, এটাই কিন্তু অর্থায়ন। ঠিক আছে, তার মানে আমাদের সব জায়গায় অর্থায়ন আছে। এখন দেখো বলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এইসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে। তার মানে তোমরা যে বেতনটা দাও, পরীক্ষার ফি দাও, ভর্তি হওয়ার সময় দেখবা যে প্রতি ক্লাসে একটা অ্যাডমিশন ফি দাও, এগুলো থেকে তহবিলটা সংগ্রহ করে। এই তহবিলটা দিয়ে কি করে বলতো? এই তহবিলটা দিয়ে সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়, যেমন শিক্ষক কর্মচারীদের বেতন। ম্যাম তহবিল অর্থ কি? আচ্ছা, তহবিল অর্থ হচ্ছে তোমার টাকা। যদি আমরা একদম সহজ অর্থে বোঝাতে চাই, তহবিল মানে হচ্ছে টাকা। ঠিক আছে, এখন এটার নাম কেন তহবিল হলো? টাকা বা অর্থটাকে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট জায়গায় ব্যয় করলে তখন তাকে কি বলা হয়? তহবিল বলা হয়। তো এই যে তোমরা বেতন দিচ্ছ, ভর্তি ফি হচ্ছে, এই যে এই টাকাগুলা একটা জায়গায় যে আমরা সংরক্ষণ করছি সেটার নামই হচ্ছে কি? তহবিল। ঠিক আছে, তো এই তহবিল বা এটার ইংরেজি শব্দ হচ্ছে ফান্ড, FUND, ফান্ড। তো দেখবা যে প্রায় অনেকে বলে যে আমি এখানে টাকা আমার কিছু ফান্ডের প্রয়োজন। ঠিক আছে, মানে ফান্ড মানে হচ্ছে কি আসলে টাকা বা অর্থ, যেটা বাংলা শব্দকে আমরা বলছি তহবিল। তো এই তহবিলটা তোমাদের টিচারদের বেতন, তারপর কর্মচারী যাদের কথা বললাম যে আয়া পিয়নদের বেতন, যে সমস্ত স্কুলের নিজস্ব বিল্ডিং নাই, যেমন তোমাদের স্কুলটা নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত, এখানে সেক্ষেত্রে তাকে কোনো ঘর ভাড়া দিতে হয় না। কিন্তু কিছু কিছু স্কুল আছে দেখবেন নিজস্ব বিল্ডিং নাই, তারা বিল্ডিং ভাড়া নিয়ে হচ্ছে কি করে স্কুলটাকে চালায়, তখন কিন্তু সেই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের বেতনও অনেক বেশি হয়। তারপরে বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়। সংস্কারমূলক ব্যয় কি, যেমন তোমাদের স্কুল বিল্ডিংটা রং করালো, তোমাদের বাথরুম গুলোকে নতুন করে টাইলস বসালো, এই যে ব্যয়গুলো। তারপর কম্পিউটার আসবাবপত্র ক্রয়। তার মানে তোমরা যেই টাকাটা আমাদেরকে দিচ্ছ বিদ্যালয়ে, সেটা কি হচ্ছে আমরা বলছি যে বিদ্যালয়ের আয়। সেই আয়টা কিভাবে হচ্ছে? তোমাদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি ইত্যাদি না করে এগুলা ব্যয় হচ্ছে কিভাবে? শিক্ষক কর্মচারীদের বেতন, তোমার বিল্ডিং ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল, বিভিন্ন ধরনের সংস্কারমূলক ব্যয়, বিভিন্ন যে আমি এছাড়া কিন্তু আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন ধরো এই যে পিঠা মেলা, বিজ্ঞান মেলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই না? আমাদের বড় অঙ্কের টাকা কিন্তু ব্যয় হয় সেখানে। তো এই আয়গুলো এবং এই ব্যয়গুলো এটার যদি ব্যবস্থাপনা আমরা ঠিক মতো না করতে পারি, তাহলে কিন্তু প্রতিষ্ঠান কি হবে? সফল হবে না। আর এই যে আমি টাকাগুলো সুন্দর করে আয় থেকে ব্যয় করছি, এটাই আমার অর্থায়ন। ঠিক আছে, এটাই আমার ফিনান্স। তার মানে আমার লাইফে প্রতিটা জায়গায় আমার কি আছে? অর্থায়ন আছে। তো এই যে হেড স্যার, দেখো হেড স্যার কি করে? বছরের শুরুতেই কিন্তু হেড স্যার প্ল্যান করে ফেলে যে এই বছরে আমি কালচারাল প্রোগ্রামে এই টাকাটা ব্যয় করব। ঠিক আছে, এই টাকাটা কোনখান থেকে আসবে? এটা এখান থেকে আসবে। এই যে উনি যে তার আয় থেকে ব্যয়টা পরিকল্পনা করছে না, এটাই কিন্তু অর্থায়ন। এখন সে হয়তো বা না জেনে এটা করছে যে এটা ফিনান্স, কিন্তু আমরা যারা এখন কমার্সে পড়ছি, আমরা কমার্স জানছি, তারা জেনে নিব এই যে আমরা আয় থেকে এটা ব্যয়ের পরিকল্পনা করছি, তহবিলটাকে সুন্দরভাবে ম্যানেজ বা ব্যবস্থাপনা করছি, এটাকে আমরা কি বলবো? অর্থায়ন বলবো। ঠিক আছে, তো এখন দেখো, ফলে প্রতিষ্ঠানটির বহুবিধ কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহার বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করাই বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। তার মানে যেটা আমি বললাম, প্রতিটা জায়গায় অর্থায়নের ধরনটা আলাদা।
তোমার পরিবারের অর্থায়নের ধরন আলাদা, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। পরিবারের অর্থায়নটা কিরকম হয় একটা বিদ্যালয়ের প্রেক্ষাপটে আমরা দেখছি। আবার যখন আমরা একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান দেখবো, সেখানে দেখবো যে অর্থায়নটা একরকমের। আবার বড় ব্যবসা প্রতিষ্ঠান দেখলে সেখানে দেখবো যে অর্থায়নটা আরেক ধরনের। তা আমরা যে অর্থায়নের ধারণা নিচ্ছি যে অর্থায়ন বিভিন্ন জায়গায় গেলে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আশা করি এই যে আমি এই থেকে শুরু করলাম এই পর্যন্ত, এইটুকু হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। এটুকু আমরা পড়লাম, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপরও এই যে এই কয়টা লাইন আমরা পড়লাম, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে একটা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়নে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, 13 জন আছো। তোমাদের গ্রুপে আমি যেন একটা কি ধরনের একটা লোক দেখতে পাচ্ছি, সেটা কে? ওই লোকটাকে তোমরা রিমুভ করো মিস না কেন? চিনি না, উল্টা পাল্টা গাড়ি কথা বলে। সেটাই তো, ওই লোকটাকে অ্যাডমিন আছো না, তুমি রিমুভ করে দাও। এটা ভুলে মনে হয় অ্যাড হয়ে গিয়েছে। পিকে স্যার এড করছে। অ্যাড করেছে? আচ্ছা, পিকে স্যার। তো স্যার মনে হয়, ওই যে দেখছো, আমি তোমাদেরকে ক্লাসে করেছি যে ক্লাস স্টার্ট হয়েছে কিনা, সে লিখেছে ইয়েস, মানে কি একটা ভয়াবহ অবস্থা। আমি তো বুঝতে পারছি না যে সে কে। এখানে তো তার নাম দিয়ে যে কেউ, আচ্ছা ডিভাইস নামে কি কেউ কোনো ডিভাইসের নামে দেখেছে? এটা কে? আমি এই যে 6JILEB, এটা কি কেউ তোমাদের মধ্যে কেউ কথা বলতো? এটা কে 6J, এটা কি JJLBA? এটা কি তোমাদের মধ্যে কেউ এটা? তাহলে নাম রোল বলো তো। আর তো সবাই আমি নাম দেখতে পাচ্ছি, তাহলে ওকে আমি বের করে দেবো। আমার ধারণা তাহলে এই লোকটাই হয়তো হবে। মিস, ওই লোকটা হলো কি আফসানা আক্তার। পিকে স্যার ও মেসেজ দিছিল যে ও আফসানা আক্তার, ওকে এই আইডি দিয়ে অ্যাড করতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। মিস 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 হ্যাঁ হ্যাঁ, বলো। ওইদিকে একজন বলছিল যে আপনার ক্লাস শুরু হয়েছে কিনা, এজন্য আমি লিখেছিলাম যে ইয়েস, হ্যাঁ হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তো এই যে এটা তুমি এই আইডি দিয়ে করো, তাই তো? আচ্ছা, তাহলে এখন মিস আমরা আমি ক্লিয়ার আপনাকে হলো। বললাম না ওইদিন আমি অ্যাড হতে পারতেছি না, এজন্য পিকে স্যারকে বলছিলাম। ও বুঝতে পেরেছি, পরে তুমি এই আইডি দিয়ে জয়েন করেছো, ঠিক আছে। আচ্ছা যাক, তাহলে আমি তো এখন চেষ্টা আমরা করছি বুঝে, ক্লিয়ার হয়ে গেল। এজন্য আর কি। আরেকটা বিষয়, এই যে তোমাদের যে অ্যাডমিন আছে ও প্রায় বলে যে এই গ্রুপটা হচ্ছে তোমাদের, যে আমরা টিচাররা লিংক দিব বা কেউ ক্লাস দিতে না পারলে সেটা আমরা বলে দিব, সময় বলে দিব। এটা একান্তই একটা তোমার হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ যেটাকে বলে। তোমাদের যদি পার্সোনাল কোনো কিছু জানার থাকে একে অপরকে ইনবক্স করবো, অথবা নিজেরা একটা গ্রুপ খুলে ফেলো, ঠিক আছে? নিজেরা ক্লাস 9 কমার্স দিয়ে নিজেরা একটা গ্রুপ খুলে ফেলো, নিজেদের ফ্রেন্ডের মধ্যে তোমরা এটা নিয়ে কমিউনিকেশন করবা। এই গ্রুপে তোমরা মানে প্রয়োজনীয় কথা ছাড়া তোমরা বলবা না, ঠিক আছে? যেটা তোমাদের টিচারদের কাছে বলা উচিত শুধুমাত্র সেই প্রয়োজনীয় কথাটাই তোমরা এখানে বলবা। আচ্ছা, তো যাই হোক, বলো। ম্যাম, ফিনান্সের সাবজেক্টের কি কোনো আলাদা গ্রুপ আছে আপনার? না না, ফিনান্স সাবজেক্টে আমার আপাতত আলাদা কোনো গ্রুপ নাই। যেহেতু আমরা যে প্রথম আচ্ছা, অধ্যায় এখন যেগুলো আমরা পড়ছি এগুলো আসলে খুবই সোজা। তো আমি আশা করি যে এগুলো পড়তে পড়তে ইনশাআল্লাহ আমাদের স্কুলটা খুলে যাবে। আর যদি দেখি যে আমি যখন হোমওয়ার্ক দেওয়া শুরু করব, এখনো তো দেইনি, তখন আমি একটা গ্রুপ খুলে সেখানে আমি হোমওয়ার্ক গুলো নিয়ে নিব, ঠিক আছে? আমি হোমওয়ার্ক ঠিক আছে। এখনো তো দেই নাই, এখনো তো 2-1 পাতা পড়ি, তারপরে হচ্ছে হোমওয়ার্ক দিব। আচ্ছা, তো এখন হোমওয়ার্ক কি বলতো? এখন যে আমি যেগুলো পড়াচ্ছি না এগুলোই বাসায় করতে হবে। আচ্ছা, তো আশা করি যে এই বিদ্যালয়ের প্রেক্ষাপটে তোমাদের যে অধ্যয়ন সেটা হচ্ছে কোনো তোমাদের সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব আর একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান। সে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অধ্যয়নটা কিরকম হয়। ছোট ব্যবসা প্রতিষ্ঠান কি সেটা হচ্ছে, আচ্ছা পৃষ্ঠাটা একটু ঠিক করে নিই আমি। দেখো, এই যে আমরা বিদ্যালয়ে দেখার পরে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেটা দর্জির দোকান। আমরা সেই দর্জির দোকানের প্রেক্ষাপটে অর্থায়নটাকে
দেখবো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এইখানে। দেখো, উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। তাহলে দর্জির দোকান একটা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। পরিবার এবং বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। পরিবার তো কখনোই মুনাফা অর্জন করতে চাইবে না। পরিবার কি চাইবে? যে এরকম একটা অর্থায়ন করতে যেখানে পরিবারের সদস্য সবার মঙ্গল হয়, ঠিক আছে। আর বিদ্যালয় কি চাইবে? বিদ্যালয়গুলো চাইবে যে সুন্দর একটা আর্থিক ব্যবস্থাপনা, যার মাধ্যমে টিচাররাও ঠিক মতো বেতন পাচ্ছে আর স্টুডেন্টরাও ঠিক মতো সার্ভিস পাচ্ছে। এখন এই ক্ষেত্রে কিছু কথা আছে, যেমন ধরো কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে যাদের বেতন অনেক হাই, কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সম্পূর্ণ প্রাইভেট, তাদের বেতন অনেক হাই। তাদের উদ্দেশ্য কিন্তু আসলে মুনাফা অর্জন করা। মানে যেটা সেটা যতই না বলুক না কেন, তারা কিন্তু আসলে মুনাফার জন্যই পড়ায়। তো সাধারণ অর্থে আমরা বলবো কি যে বিদ্যালয় এবং তোমার পরিবার এগুলা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান না। এছাড়া আর একটু উদাহরণ দেই, যেমন ধরো মসজিদ। আমাদের এলাকায় যে মসজিদ আছে, আমাদের এলাকায় যে মন্দির আছে, গির্জা আছে, এগুলো মুনাফা বৃদ্ধি প্রতিষ্ঠান না। কিন্তু এগুলো তো কিন্তু পরিচালনা করতে টাকার প্রয়োজন হয়, তাই না? মসজিদেও কিন্তু ইমামকে বেতন দিতে হয় বা সম্মানী দিতে হয়। মুয়াজ্জিনের বেতন আছে, সম্মানী আছে। তারপরে হচ্ছে তোমার যে ইমাম, যে তোমার মুসলিমরা যে নামাজ পড়তে যায়, সেখানে দেখবে যে কার্পেট বিছিয়ে দেয়, ফ্যান লাগায়, এসি লাগায়। তো মসজিদেও কিন্তু প্রচুর খরচ আছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মিস তাহলে মসজিদের এই খরচগুলো কোথা থেকে আসবে? হ্যাঁ, সেখানেও একটা কি আছে, অর্থায়ন আছে। তো আমরা ধীরে ধীরে সেগুলো পড়বো। তো এটা এখন মসজিদের উদাহরণটা কেন টানলাম? শুধু এই জন্য টানলাম যে মসজিদ বা মন্দির বা গির্জা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানও তোমার মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি যে বর্তমান পাঠ মূলত মুনাফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানে অর্থায়ন নিয়ে জড়িত। একজন মুদি দোকানের অর্থায়ন প্রক্রিয়া কেমন? মুদি দোকানে পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে, আবার পণ্য বিক্রয়ের জন্য তাকে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন ইত্যাদি চলতি খরচ যা তাকে নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, চলতি খরচ একটা শব্দ আমরা দেখেছি, এটা হয়তো আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো আমি এই জিনিসটা হচ্ছে একটু বুঝিয়ে দিব যে চলতি খরচ জিনিসটা কি আসলে। প্রথমে আমরা আসি একটা দর্জির দোকানে ক্ষেত্রে কি কি ব্যয় হয় সেটা নিয়ে। আমি একদম সহজভাবে বলে দিই। ধরো তোমার এলাকায় যে দর্জির দোকান বা যে মুদি দোকান, একটা মুদি দোকান মানে কি, যেখানে আমরা বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, চাল ডাল আটা তেল সাবান এগুলো। তো সেখানে যে দোকানদার যে দোকানটাকে চালাবে, তার কি লাগে বলতো? তার প্রথমেই হচ্ছে সে মুনাফাটা কোথায় পাবে? সে মুনাফা পাবে হচ্ছে বিক্রয় করে। বিক্রয় মানে কি, সে একটা সাবান বিক্রি করলো বা তেল বিক্রি করলো, এটা বিক্রি করে সে মুনাফা পাবে। তো বিক্রি করার আগে তো তাকে কিনতে হবে, তাই না? তো সে তার ব্যয় কিসে হবে? পণ্য ক্রয়ে তার ব্যয় হবে। মানে তাকে সাবানটা কিনতে হচ্ছে, তাকে তেলটা কিনতে হচ্ছে, তাকে দোকান ভাড়া দিতে হচ্ছে, তাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, একটা দোকানে 2-3 জন কর্মচারী থাকে, তাদের বেতন দিতে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তার ব্যয়। আর এই সবগুলো ব্যয় সে কিভাবে উঠাবে? সে উঠাবে হচ্ছে বিক্রির মাধ্যমে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে একটা মুদি দোকানের জন্য অর্থায়ন। সে ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে হচ্ছে তোমার আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে, ঠিক আছে। তো এখন বলেছে যে ইত্যাদি চলতি খরচ যাকে নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। এখন আমি বলি চলতি খরচ কি? যেই খরচ আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত করতেই হয়, যেটা ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না, সেটাকে বলে চলতি খরচ। যেই সমস্ত খরচ আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত করতেই হয়, যেমন বিদ্যুৎ বিল দেওয়া, কর্মচারী বেতন দেওয়া, তোমার হচ্ছে পণ্য ক্রয় করা, দোকান ভাড়া দেওয়া, এগুলো আমাদের প্রতিনিয়তই করতে হবে। যতদিন আমার ব্যবসা চলবে সেই ততদিনই আমাকে বিদ্যুৎ বিল দিতে হবে, ততদিনই আমাকে দোকান ভাড়া দিতে হবে, ততদিনই আমাকে কর্মচারী বেতন দিতে হবে, এবং নিয়মিত প্রতি মাসেই করতে হচ্ছে। এই ধরনের খরচকে আমরা বলছি চলতি খরচ, ঠিক আছে। আরেক ধরনের খরচ আছে যেটা আমাদেরকে প্রতিদিন করতে হয় না বা প্রতিনিয়ত করতে হয় না, মাঝে মাঝে অনেকদিন পর পর করলেই হয়, সেটাকে আমরা বলি স্থায়ী খরচ বা স্থির খরচ।
যেই খরচগুলো আমাদের প্রতিদিন করতে হয় না, বড় আকারের খরচ, সেই ধরনের খরচকে আমরা বলি স্থায়ী খরচ। যেমন দোকানের জন্য দোকানের আয়তন বৃদ্ধি বলছে। ধরো একটা দোকান 1000 স্কোয়ার ফিটের ছিল, এখন দোকানদার দোকানটাকে বাড়িয়ে 1500 স্কোয়ার ফিট করলো। এই জন্য কিন্তু তাকে বেশ বড় অঙ্কের একটা টাকা ব্যয় করতে হচ্ছে। এটা তো তাকে প্রতিদিন করতে হচ্ছে না। এই বড় অঙ্কের ব্যয় যেগুলো তাকে প্রতিদিন করতে হচ্ছে না, অনেক বছর পরে একবার করলেই চলে, সেগুলোকে আমরা বলি স্থায়ী খরচ। আরেকটা উদাহরণ, রেফ্রিজারেটর ক্রয় মানে হচ্ছে ফ্রিজ বা রেফ্রিজারেটর, যেটা আমরা দোকানের জন্য কিনি, সেটাকে আমরা যে কেনার খরচ, সেটা অবশ্যই একটা বড় অঙ্কের খরচ। ধরো 60,000, 70,000 বা তোমার 1 লক্ষ, 1.5 লক্ষ, বিভিন্ন দামের ফ্রিজ আছে, আমরা সবাই জানি। তো এটাও কিন্তু তাকে প্রতিনিয়ত কিনতে হচ্ছে না, অনেকদিন পরে একটা বড় অঙ্ক ব্যয় করে অনেক সময়ের জন্য কেনা হচ্ছে। তো এই ধরনের খরচকে আমরা কি বলবো? স্থায়ী খরচ। তাহলে আমরা কি শিখলাম? যে খরচটা আমাদের প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠানকে চালিয়ে রাখার জন্য করতে হয়, সেটাকে আমরা বলি চলতি খরচ। একটা ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত চালিয়ে রাখার জন্য যে খরচটা করতে হয়, সেটাকে বলছি চলতি খরচ। আর যে খরচটা বড় অঙ্কের, আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে না, সেটাকে আমরা বলছি স্থায়ী খরচ। চলতি খরচ আর স্থায়ী খরচ বুঝতে কারো অসুবিধা আছে? আমাকে প্রশ্ন করো। মিস আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ, অবশ্যই। আমি চাইলে তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, যেহেতু আমরা অনলাইনে আছি, আমার তো আসলে তোমাদের চোখ দেখে বোঝা সম্ভব না, বা ফেস টু ফেস আমি এখন স্ক্রিন শেয়ার করে রেখেছি, তোমাদের দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবা, কারণ এটা তোমাদের অ্যাকাউন্টিং এও কাজে লাগবে। আমি বলে দিচ্ছি, চলতি খরচ। চলতি খরচ মানে হচ্ছে আমাদের ডেইলি এক্সপেন্স, মানে প্রতিদিনের খরচ। বাসার প্রেক্ষাপটে বলি, যেমন ধরো তোমার বাসায় তোমার বাবা প্রতিদিন বাজার করছে, বাজার না করলে কিন্তু তোমাদের চলবে না। প্রতি মাসে বিদ্যুৎ বিল দিচ্ছে, প্রতি মাসে তোমার টিচারের বেতন দিচ্ছে, ঠিক আছে, তোমাদের পানির বিল দিচ্ছে। এই খরচগুলো তোমার বাবাকে করতেই হবে, প্রতিদিন প্রতিনিয়ত করতে হচ্ছে। এটাকে আমরা বলছি চলতি খরচ। ব্যবসার ক্ষেত্রে এরকম কিছু খরচ আছে, যেমন হচ্ছে দেখো, এই যে পণ্য ক্রয়, প্রতিদিন তাকে পণ্য ক্রয় করতে হবে, তা নাহলে সে বিক্রি করবে কি? তাকে দোকান ভাড়া দিতে হবে, তাকে বিদ্যুৎ বিল দিতে হবে, তাকে কর্মচারী বেতন দিতে হবে। তো ব্যবসায়ের ক্ষেত্রে এই ধরনের খরচকে আমরা বলছি তোমার চলতি খরচ বা কারেন্ট স্পেন্স। চলতি খরচের ইংরেজি যদি আমরা বলি কারেন্ট ইনকাম বা কারেন্ট স্পেন্স বলতে পারি, ঠিক আছে। আর স্থায়ী খরচকে, যে খরচটা আমাদের সবসময় করা লাগে না, আমরা অনেকদিন পরে একটা বড় অঙ্কের খরচ, যেমন ধরি আমরা একটা ফ্রিজ কিনলাম, একটা টিভি কিনলাম, একটা বাড়ির জন্য, নিজের জন্য একটা ফ্ল্যাট কিনলাম, একটা জমি কিনলাম, এটাকে আমরা প্রতিদিন করি না, প্রতিদিন করি না। অথবা তোমার মা একটা সোনার হার বানালো, বা তোমাকে দামি একটা মোবাইল কিনে দিল, বা একটা ল্যাপটপ কিনে দিল, এই খরচগুলো কিন্তু তোমার বাবা প্রতিদিন করে না। তো যে খরচগুলো আমরা প্রতিদিন করি না, একটা দীর্ঘ সময়ের জন্য একবার করে থেকে, এবং যেটা করতে আমাদের অনেক বড় অঙ্কের একটা টাকা চলে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে স্থায়ী খরচ। দেখো, সেই জিনিসগুলোই বলেছে যে বড় আকারের খরচ করতে হয়, সেটাকে আমরা বলছি কি স্থায়ী খরচ। দেখো, দোকানেও বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এরকম বড় অঙ্কের খরচ আছে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে স্থায়ী খরচ। যেমন দোকানের আয়তন বৃদ্ধি, দোকানের জন্য জমি ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয়, দোকানের জন্য এসি ক্রয়, এই ধরনের বড় অঙ্কের খরচকে আমরা বলছি চলতি খরচ, সরি স্থায়ী খরচ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, ফলে মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে। যে এখন দেখো, তহবিল শব্দটা আবার চলে এসেছে। তহবিল মানে কি? টাকা। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালিয়ে যেতে গেলে একটা ব্যবসায়ীকে চলতি খরচগুলো সুন্দরভাবে করতে হবে, আবার স্থায়ী খরচগুলো সুন্দরভাবে করতে হবে। এখন একটা ব্যবসায়ীকে শুরুতে চিন্তা করতে হবে সে কি পরিমাণ টাকা চলতি খরচ করবে এবং কি পরিমাণ টাকা স্থায়ী খরচের জন্য রাখবে। সে যদি এটা ব্যালেন্স করতে না পারে, তাহলে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরো দেখি তোমাদের ক্লাসে প্রথমে কার নাম আসে। প্রথমে এখানে আছে আফসানা আক্তার, ওর নামই প্রথমে এসছে, ওকে দিয়ে উদাহরণ দিচ্ছি। তো আফসানা আক্তার, ধরো ও একটা ব্যবসা
চালাচ্ছে, একটা দোকান দিয়েছে, আমরা মুদির দোকানের কথাই বললাম, যেহেতু মুদির দোকান উদাহরণ বলছি। তো মুদি দোকান দিয়েছে, ওর প্রথম মাসে আয় হয়েছে 50,000 টাকা। তো আফসানা তো খুব খুশি যে প্রথম মাসে আমার আয় হয়েছে 50,000 টাকা। সে কি করলো, 50,000 টাকা দিয়ে দোকানের জন্য একটা ফ্রিজ কিনে ফেললো। সে কি করেছে, সে কি চলতি খরচ করেছে নাকি স্থায়ী খরচ করেছে বলতো? স্থায়ী খরচ। আমি স্থায়ী খরচ। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, ভেরি গুড। সে স্থায়ী খরচ করেছে। আচ্ছা, এখন কি তোমাদের মনে হয় যে আফসানা এই কাজটা ঠিক করেছে? বলো, ভুল হলে তো সমস্যা নাই, শেয়ার করো যে আফসানা 50,000 টাকা ইনকাম করলো প্রথম মাসে, পুরো 50,000 টাকা দিয়ে সে ফ্রিজ কিনে বসে আছে, এটা স্থায়ী খরচ, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কাজটা কি আফসানা ঠিক করেছে? না ঠিক ম্যাম, করে নো কেন মিস। ঠিক করে নাই একটু বলো তো, কেন ঠিক করে নাই? যে কোনো একজন একটু বলো। সে যদি সব টাকা খরচই করে থাকে, খরচই করে ফেলে, বাকি পুরো মাস সে কিভাবে চলবে? কিভাবে চলবে? এই তো সুন্দর একটা কথা। আমি এই ধরনের কাছাকাছি কথাই জানতে চেয়েছিলাম যে তোমরা তো এক্সাক্ট কথাটা এখন বলতে পারবা না, কিন্তু এই যে যে বলেছো বুঝতে পেরেছি, এটাই বড় বিষয় যে সে যদি পুরা 50,000 টাকা একটা খরচই করে ফেলে, তাহলে বাকি মাস সে কিভাবে চলবে? কারণ বাকি মাসে আফসানাকে পণ্য কিনতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আফসানাকে দোকান ভাড়া দিতে হবে, আফসানাকে বিদ্যুৎ বিল দিতে হবে, কর্মচারী বেতন দিতে হবে, আর নিজের বাসার খরচ, নিজের বাসার জন্য বাজার করতে হবে। তো সে তো সেটা চিন্তা করে নাই। সে প্রথম মাসে বেতন পেয়েই মানে মুনাফা করে সে কি করলো, এটা স্থায়ী খরচ করে বসে আছে। তাহলে একটা ব্যবসায়ী, তাকে বুঝতে হবে সে কখন স্থায়ী সম্পত্তি টাকা বিনিয়োগ করবে এবং কখন তার চলতি খরচের জন্য টাকা রাখতে হবে। আমাদের এই ব্যবসাটাকে সুন্দরভাবে চালাতে গেলে আমাদের এই ব্যালেন্সটা খুব জরুরি জানা, যে আমার চলতি খরচগুলো আমাকে প্রতিনিয়ত করতে হবে, এইগুলোর জন্য আগে আমাকে তহবিল রেখে নিতে হবে। দেন স্থায়ী খরচের জন্য আমি অল্প অল্প করে টাকা জমিয়ে যখন আমার বড় একটা অ্যামাউন্ট হবে তখন আমি সেটা দিয়ে আমি স্থায়ী খরচ করব। অথবা আমি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে টাকা ঋণ নিয়ে অথবা ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমি স্থায়ী খরচগুলো করব। কিন্তু আমি যদি আমার পুরো মাসের মুনাফা দিয়ে প্রথম দিনই আমি স্থায়ী খরচটা করে ফেলি, তাহলে তো আমার দোকান বন্ধ করে দিতে হবে, কারণ কর্মচারীরা আমার দোকানে আসবে না, বিদ্যুৎ বিল দিতে পারবো না, দোকান ভাড়া দিতে পারবো না, আমার দোকানই কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্যই এই কথাটা বলেছে। দেখো, দোকানি সুস্থভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদের তহবিল বিনিয়োগ করে। তার মানে ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দুই জায়গায় আমাকে খুব সুন্দর করে তহবিলটাকে বা টাকাটাকে বিনিয়োগ করতে হবে। বিক্রয় লব্ধ আয়, বিক্রয় লব্ধ আয় কি? এই যে পণ্য বিক্রয় করে আমরা যে জিনিসটা পাই, বিক্রয় লব্ধ আয় হতে বিনিয়োগ, যদি বিনিয়োগের তহবিল সংস্থান করা না যায় তবে তাকে বিভিন্ন উৎস, যেমন নিজস্ব তহবিল, বন্ধু বান্ধব, ধারে পণ্য ক্রয় ইত্যাদি থেকে তহবিল জোগাড় করতে হয়। এখন আসি, আফসানার তো উদাহরণটা দিলামই। তো ধরো ওই পণ্য বিক্রি করে 25,000 টাকা ইনকাম করলো, কিন্তু সেটা দিয়ে তার খরচটা পোষাচ্ছে না, তার দোকান ভাড়া দেওয়া, তার পণ্য ক্রয় করা, তার বিদ্যুৎ বিল দেওয়া, সে এগুলো পাচ্ছে না তার বিক্রয়ের টাকা দিয়ে। এখন তাকে কি করতে হবে? তো প্রথমে নিজস্ব তহবিল খুঁজতে হবে, তার কি নিজের কোনো জমানো টাকা আছে কিনা, সেটা সে ইউজ করতে পারে। যদি না থাকে তাহলে বন্ধু বান্ধবের থেকে সে কি করতে পারে, ধার নিতে পারে। এছাড়া তার পণ্যগুলো সে বাকিতে কিনতে পারে, মানে কি করতে পারে, সে ব্যবসায়ীদের সাথে বলতে পারে যে আমি পণ্যগুলো আমাকে বাকিতে দেন, আমি বিক্রি করে আপনাকে টাকা দেব, কারণ তার নগদ টাকাটা চলে যাবে না। এবং আমাদের ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু বাকিতে চলে। তোমাদের যাদের ব্যবসায় বাবারা ব্যবসায়ী আছে তাদের কাছে জিজ্ঞেস করো, ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে বাকিতে চলে, পণ্য বিক্রি করে আবার কি করে টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে? তো সে এটাও করতে পারে যে না, আমি আমি যে তেল আনছি যার কাছ থেকে, তাকে বললাম যে আমাকে 5 গ্যালন তেল দেন, আমি বিক্রি করে আপনাকে টাকা দিব, মানে তেলের টাকাটা সে এখনই পরিশোধ করছে না। তো এরকম করে চিন্তা করে খুব সুন্দর করে টাকাটাকে ব্যয় করতে হবে। এই যে যে আমরা চিন্তা করে টাকাটাকে বিভিন্ন খাতে ব্যয় করছি, এটাই আমার অর্থায়ন। এটা যদি আমি সুষ্ঠুভাবে না করতে পারি আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি পড়ছি, সেটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা পড়ছি যে আমাদের ব্যক্তি এবং আমাদের ব্যবসায়িক জীবনে অর্থায়নটা কোন কোন জায়গায় আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অর্থায়নটা হচ্ছে একটা ব্যবসার প্রাণ।
এটা ঠিক মতো না করতে পারলে কিন্তু পুরো তোমার ব্যবসাটাই কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য যে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় সেটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রহণ করতে পারে। এখন তোমার ব্যবসাকে যদি তোমার বড় করার প্রয়োজন হয় তাহলে তুমি কি করতে পারো, বিভিন্ন বড় বড় ব্যাংকগুলো আছে, ঠিক আছে, ব্যাংকগুলোর কাছ থেকে তুমি কি করতে পারো, ঋণ নিতে পারো। এই যে বলেছে যে বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করা যায়, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়ে তোমার ব্যবসাকে বড় করতে পারো। তো সেটাই বলেছে, বড় অঙ্কের স্থায়ী খরচগুলো করার জন্য, এই দেখো, বড় অঙ্কের স্থায়ী খরচগুলো করার জন্য আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারি। এতে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। আচ্ছা, আমি এগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এতে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। লাইনটা বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন ব্যাংক থেকে ঋণ আনো তখন তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়, যেমন ধরো 5 বছর, 6 বছর বা 7 বছর। তো তোমার ব্যাংকের সাথে একটা চুক্তি করতে হবে যে কত বছরের জন্য আমি ঋণ দিচ্ছি। তুমি ধরো 10 লক্ষ টাকা ঋণ আনলা, তো এই 10 লক্ষ টাকাটা তুমি এই 10 বছর ধরে আস্তে 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 প্রতি মাসে মাসে কিস্তি আকারে দিয়ে গেলা, তাহলে তোমার ঝুঁকিটা কিন্তু কমে যাচ্ছে। সেটাই বলেছে যে এতে দীর্ঘমেয়াদী অর্থ পরিশোধের সুযোগ থাকা ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। মানে তুমি যেহেতু 10 লক্ষ টাকা একদম 10 বছর ধরে দিয়ে যাচ্ছ, আস্তে 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 একবারে দেওয়া লাগছে না, তোমার ঝুঁকি বা রিস্ক কিছুটা কমে যাচ্ছে। কিসের ঝুঁকি, যে একবারে দিতে গেলে তোমার এত টাকা তুমি কিভাবে দিবা। তো যেহেতু আমাকে কিস্তিতে আমরা টাকাটা দিচ্ছি, সেহেতু আমাদের ঝুঁকিটা কি হয়, কমে যায়। অনেক সময় হয় না, আমরা কিস্তিতে টিভি কিনি, কিস্তিতে ফ্রিজ কিনি বা এসি কিনি, ঠিক সেরকম আমরা ব্যবসায়ের জন্য কিস্তিতে ব্যাংক থেকে টাকাও আনতে পারি। মুদি দোকানের ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ, কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা কারবারি অর্থায়নের মূল কাজ। আমি বলে দিচ্ছি, লাইনটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা মুদির দোকান তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? তো সেই ক্ষেত্রে অর্থায়নটা কি? মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে, আমরা কিন্তু সঠিক ব্যবহারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যেমন সবাই বলেছে না, আফসানার 50,000 টাকা একবারে খরচ করা উচিত হয়নি। তার মানে আফসানাকে চলতি ব্যয় নির্বাহ করতে হবে, আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বা স্থায়ী বিনিয়োগের জন্য কিছু টাকা রাখতে হবে, এবং কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করতে হবে। কম ঝুঁকিপূর্ণ উৎস কি, মানে যেটার মেয়াদ যত বেশি তার ঝুঁকি তত কমে যায়। এখন একটা ব্যাংক তোমাকে 10 বছর সময় দিল 10 লক্ষ টাকা পরিশোধ করার জন্য, আরেকটা ব্যাংক তোমাকে 10 লক্ষ টাকা পরিশোধ করার জন্য 2 বছর সময় দিল, তাহলে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ হবে তোমার জন্য, কে বলবা? আনিশা জামান, বলো তো। একটা যেটা ব্যাংক, 10 বছর। হ্যাঁ, যেটা 10 বছর সময় দিবে সেটার ঝুঁকিটা কম, কারণ তুমি আস্তে আস্তে টাকাটা কি করতে পারলা, দিতে পারলা। আর যেটা যেটা 2 বছর দিল সেটা তোমার ঝুঁকিটা বেশি হয়ে গেল। তো সেটাই বলেছে যে তোমার কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করবা, তুমি যাচাই বাছাই করে ঋণ নিবা, সঠিক সময় ঋণের কিস্তি পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা। তোমার ধরো প্রতি মাসের 10 তারিখের মধ্যে তোমার ব্যাংকে ঋণটা দিতে হবে, তাহলে এই 10 তারিখের মধ্যে তোমাকে কিস্তির টাকাটা দিতে হবে। আগের থেকেই কিন্তু তোমার এই কিস্তির টাকাটা রেডি করে রাখতে হবে। যদি তুমি 10 তারিখের মধ্যে না দাও তাহলে কিন্তু তোমার আবার সুদের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। এই যে তুমি কিস্তির টাকাটা রেডি করে রাখছো, এই যাবতীয় যে তহবিল বা টাকার ব্যবস্থাপনাটা করছো, সেটাই আসলে কি, মূলত অর্থায়ন বা অর্থায়নের মূল কাজ। ঠিক আছে? দেখো, তার মানে এই যে আমরা নিচের লাইনগুলো আমরা দাগ দিয়ে খুব সুন্দর করে পড়বো, এগুলাই হচ্ছে আমাদের অর্থায়নের মূল কাজ, যেটা আমরা একটা মুদির দোকানের প্রেক্ষাপটে দেখতে পেলাম। মেন আমি কিন্তু তোমাদের প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমরা অনলাইনে আছি। আর আমি এমনিতেও ক্লাসে এরকম খুব ধীরে ধীরে আস্তে আস্তে অল্প করে পড়াই, যাতে আমরা অল্প পড়লেও সব ক্লাস থেকেই শিখে যাই। তো আজকে আমাদের আর বেশি সময় নেই, আমরা সবাই জানি যে 1-2 মিনিট আছে, তো হয়তো কেটে যাবে। তো আমি তোমাদেরকে যেটা বলে দিই, বাসার কাজটা আগেই দিয়ে নিই যাতে কেটে গেলেও সমস্যা না হয়। বাসার কাজ হচ্ছে, তোমরা এই পর্যন্ত কিন্তু আমি বাসার কাজ দিয়ে নিই, আজকেই ফার্স্ট দিচ্ছি।
এই যে যে 3 পৃষ্ঠার এই পর্যন্ত অর্থায়নের মূল কাজ, সরি মেয়া, আমার তো কাশি ঠান্ডা হচ্ছে, শুরুতেই বলেছি। তো অর্থায়নের যে মূল কাজ এই পর্যন্ত, মানে প্রথম 1 পৃষ্ঠায় কিন্তু কিছুই নাই, ঠিক আছে? 2 আর 3 পৃষ্ঠায় হচ্ছে তোমাদের পড়া। এই পর্যন্ত তোমরা হচ্ছে 5টা জ্ঞানমূলকের প্রশ্ন লিখবা, 5টা জ্ঞানমূলক বা এমসিকিউ টাইপের প্রশ্ন লিখবা। লিখে এখন বলতে পারো মিস, লিখে আমরা হচ্ছে যে কি করব, লিখে তুমি তোমার খাতাটা তোমার কাছে রাখবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে পড়া জিজ্ঞেস করব, মানে হচ্ছে যে একজন একজন করে, যেরকম আমি আজকে জিজ্ঞেস করলাম, এরকম যারা লাইনে আছে একজন একজন করে ধরে বলবো যে দেখি যে তুমি 5টা কি প্রশ্ন লিখেছো, তোমার 5টা প্রশ্নই তোমাকে জিজ্ঞেস করবো, আমি আমার 5টা প্রশ্ন জিজ্ঞেস করবো না, ঠিক আছে? তুমি যে 5টা প্রশ্ন লিখেছো আমি সেই 5টা প্রশ্নই তোমার কাছে জানতে চাইবো যে তুমি কোন মানে 5টা। সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ এক্স্যাক্টলি, সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ টাইপের, মানে যেটা তোমাদের জ্ঞানমূলকে আসে বা এমসিকিউ তে আসে। যেমন লিখতে পারো যে কয়েকটা চলতি খরচের নাম, বা চলতি খরচ কি, বা স্থায়ী খরচ কি, বা বিদ্যালয়টা কোন ধরনের প্রতিষ্ঠান, ঠিক আছে? এই যে এরকম, বা তোমার ঝুঁকি কখন কমে যায়, ঋণ পরিশোধের ঝুঁকি কখন কমে, বা মুদির দোকান কোন ধরনের প্রতিষ্ঠান, এরকম ছোট ছোট 5টা প্রশ্ন তোমরা জাস্ট এই 3 পৃষ্ঠা থেকে লিখবে। আমি প্রত্যেককে বলবো যে তুমি তোমার খাতার 5টা প্রশ্ন পড়ো এবং উত্তরটা বলো, এইভাবে, ঠিক আছে? যেহেতু আমরা এখন ক্লাসে সরাসরি হোমওয়ার্কটা নিতে পারছি না, তো এইটুকু হচ্ছে তোমাদের পড়া থাকবে। আশা করি যখন তোমরা খাতায় লিখবে তখন সবার কাছে পুরো কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি আগামী ক্লাসে বুঝিয়ে দিব। এরপরে যেটা, সেটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ার অনেক বড় কোম্পানি, এটার অর্থায়নের ধারণা অন্যরকম। তো আজকে আমরা এটা পড়বো না, কারণ আজকে আমরা এই পর্যন্তই পড়বো, সময়ও নেই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা স্কয়ার, বাটা বা বড় বড় কোম্পানির অর্থায়নটা কেমন হয় সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আসলে আগামী ক্লাসটা কিন্তু আমি 9টায় নিব, ঠিক আছে? যে বলেছি না যে আমার এখানে প্রবলেম, তো আমি তোমাদেরকে এরকম আগের দিয়ে মেসেজ দিয়ে দিব, সবাই একটু সময় মতো ইনশাআল্লাহ সবাই থেকে যেও। আমরা পরে স্কয়ারের অধ্যায়নটা পড়ব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু মিস মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো।